ইউনূস সরকারের মেয়াদ আর মাত্র 1 মাস আছে হয়তো। আমি এই সরকারটাকে মনে রাখবো। তাদের অনেক ব্যর্থতা আছে, তারা অনেক ক্ষেত্রে সফল হতে পারেনি, বিভিন্ন সমস্যা হয়েছে, আইন শৃঙ্খলা খারাপ ছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে একটা শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য তাদেরকে মনে রাখবো। প্রতিবেশী দেশ ভারত যে আমাদের প্রভু না, শুধু প্রতিবেশী, এটা বুঝিয়ে দিয়েছেন তিনি, চোখে চোখ রেখে কথা বলেছে। ভারত প্রচুর ষড়যন্ত্র করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন অভিযোগ এনেছে। ভারতে প্রায় প্রতিটা দিন ওরা ওদের দেশের মুসলমানদেরকে বাঙালি সন্দেহে যা করে, এটা আমি আর বলবো না, কারণ ফেসবুক অনেক সময় এসব ধরে ভায়োলেশন হয়, শেষ করে দেয় একদম অনবরত। আমরা কিছু বলি না, মনে করি যে আচ্ছা, মনে কষ্ট লাগে যখন পত্রিকা দেখি এগুলো, চিন্তা করি যে এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ওরা সামান্য একটা ঘটনা ঘটলে একদম রাষ্ট্র করে দেয়। এবং তারপর শুধু শুধু মোস্তাফিজকে আইপিএল এ নিয়েও আইপিএল থেকে বহিষ্কার করলো। তারপরে যে পদক্ষেপ নেওয়া হলো, এটা তো অভাবনীয়, যে বাংলাদেশ চোখে চোখ রেখে বলেছে যে আমরা ভারতে খেলতে যাব না, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন আমরা খেলতে যাব না। তারপর ভারত ভুল বুঝতে পারলো, তারা নিজেরা মিটিং করলো যে কারা এটা করেছে। এখন এই আইসিসি সভাপতি হচ্ছে অমিত শাহর ছেলে জয় শাহ। অমিত শাহ হচ্ছে ভারতের কেন্দ্রীয় কি যেন মন্ত্রী এবং মোদির ডাইন হাত একদম। এবং ধারণা করা হয় যে মোদি চলে গেলে অমিত শাহ হবেন বিজেপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। যাই হোক, এখন এগুলো হয়েছে। এখন এরপরে আইসিসি অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে বুঝাতে, বাংলাদেশ অনর, যে আমরা ভারতে খেলতে যাব না। অনেক চ্যানেলে বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে, ইমেইল চালাচালি করেছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আইসিসির একজন বড় কর্মকর্তা এবং একজন ছোট কর্মকর্তা, এই দুইজন বাংলাদেশে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন, ফেস টু ফেস, সরাসরি হাতে পায়ে ধরে বলবেন যে বাবা, জো হোগায়া ও হোগায়া, তোমরা আসলে আসো, ভারতে খেলো, আর আমাদেরকে ক্ষমা করে দাও, এখানে আসলে বুঝতে পারিনি যে এই সামান্য মোস্তাফিজ ইস্যুটা আসলে এত বড় হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ। বাট সমস্যা কিন্তু এখানে, সেটা হচ্ছে যে যেই দুইজন আইসিসির কর্মকর্তা আসবেন, আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাদের ভিতরে একজন হচ্ছে ইংলিশ আর একজন হচ্ছে ভারতীয়। বাংলাদেশ দূতাবাস ওই ভারতীয়র ভিসাটা ইস্যু করেনি, কারণ ওর ভারতীয় পাসপোর্ট। কারণ বাংলাদেশ সরকারের স্পষ্ট গাইডলাইন রয়েছে যে যেই ভারত 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার ব্যথায় ব্যথিত হয়ে বিনা কারণে হাজার হাজার বাংলাদেশিকে ভিসা দেয় না, যারা কিনা ট্যুরিজম বা মেডিকেলের জন্য বা এডুকেশনের জন্য যেতে চায়, তাদেরকে ভিসা দেয় না, আমরাও ভিসা দিব না। এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ আছে। বাংলাদেশও কিন্তু ভারতীয়দেরকে ভিসা দিচ্ছে না। অনেক গাধারা বলবে আমরা ভারত বড় দেশ, আমাদেরকে ভিসা না দিলে কি আসা যায়। এটা আসা যাওয়ার প্রশ্ন না, এটা মর্যাদার প্রশ্ন। তো দেখুন আপনি, সে ভারতীয় হলেও সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তা, তাকে পর্যন্ত ভিসা দেওয়া হলো না, রিফিউজ করে দেওয়া হলো। এখন ওই ইংলিশ কর্মকর্তা উনি একাই আসবেন, উনি ওনার ছোট অফিসারকে সঙ্গে আনতে পারলেন না। আরটিভি লিখেছে, বাংলাদেশের ভিসা না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দলের এক ভারতীয় কর্মকর্তা ঢাকায় আসতে পারেননি। ফলে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার ভুল আলোচিত চূড়ান্ত পর্যালোচনা শুরুতেই বড় ধরনের লজিস্টিক সংকটে পড়েছে। আগামী 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান এন্ড্রু এফগ্রেভ শনিবার একা ঢাকা সফর করছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত একজন ঊর্ধ্বতন আইসিসি কর্মকর্তারও ঢাকায় আসার কথা ছিল। তবে সময় মতো ভিসা না পাওয়ায় তিনি সফরে যোগ দিতে পারেননি। আইসিসির ওই ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তার ভিসা জটিলতাকে বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক এবং কূটনৈতিক শীতলতার প্রতিফলন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এককভাবে পড়েছে এই ব্রিটিশ এফগ্রেভের কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার চলমান রাজনৈতিক বাস্তবতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা এফগ্রেভ একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে, যেখানে বলা হবে যে প্লিজ আপনারা ভারতের মাটিতে খেলতে আসেন, আপনাদেরকে এই নিরাপত্তা দেওয়া হবে।
এখনো 3 সপ্তাহের কম বাকি আর কি, বাংলাদেশ না গেলে হয়তো টুর্নামেন্টটাই অচল হতে পারে। এখন ব্রিটিশ পুলিশের কর্মকর্তা এফগ্রেভ আসলে বোঝে না বিষয়টা নিরাপত্তা না, বিষয়টা হচ্ছে মান সম্মানের। যেখানে মোস্তাফিজকে শুধু বিনা কারণ, যেই মোস্তাফিজ তার জীবদ্দশায় ভারতের বিরুদ্ধে একটা কথা বলে নেই, সেই মুস্তাফিজকে কিছু উগ্র হিন্দুত্ববাদীদের কারণে দাওয়াত দিয়ে নিয়ে আবার বিতাড়িত করা হয়েছে। এগুলো কি মানা যায়? এবং এই ইউনূস সরকার এটা পেরেছে, এবং ইউনূস সরকার দেখিয়ে দিয়েছে যে স্বাধীন পররাষ্ট্রনীতি কাকে বলে, স্বাধীন দেশ কাকে বলে। যেই হও না কেন, যত বড়ই হও না কেন, যত শক্তিশালী হও না কেন, আমরা যত ছোটই হই না কেন, আমরা স্বাধীন দেশ, আমরা যা চাইবো তাই হবে, যা করব তাই মানতে হবে। এবং ভারতের চোখে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে। আর 1 মাস সময় আছে দর্শক, আমি জানি না পরবর্তী সরকার যারা জামাতি আসুক বা বিএনপি আসুক তারা আসলে কতটুকু করতে পারবে, কারণ এই সরকারটা একটা এক্সেপশনাল সরকার। এই সরকারের প্রধান ইউনূস, তার বয়স হয়ে গেছে 86, সে নোবেল পিস প্রাইজ পাইছে, সে প্রেসিডেন্সিয়াল মেডেল পাইছে, সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আগে থেকেই, এগুলো দুর্নীতি করে হয় নাই, তার পরিশ্রমের সব ফসল। এবং শেষ সময় এসে সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন প্রধান উপদেষ্টার পদকে অলঙ্কৃত করেছেন। তার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই, কোনো আশা নাই, ভরসাও নাই, কিচ্ছু নাই। তার এখন একটাই আশা, যেভাবে আছে সেভাবেই আসি, যেদিন আল্লাহ পাক মৃত্যু লিখে রাখে সেদিন চলে যাব। তো এই ইউনূসের পক্ষে যেতটুকু গাটস দেখানো সম্ভব, যেতটুকু হিম্মত দেখানো সম্ভব, এটা কি জামাত বিএনপি পারবে? অনেকে বলবেন যে ভাই বিএনপি পারবে না, জামাত পারবে। ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতও কিন্তু একটা পলিটিক্যাল দল, রাজনৈতিক দল, এবং এই দলগুলো কিন্তু বারে বারে ক্ষমতায় আসতে চায়। বিএনপিও তাই, জামাতও তাই, তারা কিন্তু ক্ষমতায় আসতে চায়, এবং ক্ষমতা আসার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কূট কৌশলের আশ্রয় গ্রহণ করে। এটা নাথিং রং উইথ দ্যাট, এটাই কিন্তু পলিটিক্যাল পার্টির নিয়ম। সুতরাং আমি মনে করি যে বিএনপি বা জামাতই হোক না কেন, ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে যে গাটস দেখিয়েছেন অন্যান্যরা তা দেখাতে পারবেন না, এটা ভারতও জানে। এই কারণেই ভারত চুপচাপ আছে, অপেক্ষা করতেছে যে নির্বাচনের পরে কি হয়, এবং নির্বাচনের পরে কি হয়, এবং এ নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এর একটা বিশাল কর্ম পরিকল্পনা ছিল বাংলাদেশ নিয়ে, যেটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের গোয়েন্দা সংস্থা র এটা আবার পরিবর্তন করেছে। এবং এই যে পরিকল্পনা পরিবর্তন করেছে, এই বিষয়েও আমি আপনাদেরকে ভবিষ্যতে একটা ভিডিও বানিয়ে জানাবো যে আসলেই বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নতুন প্ল্যানটা কি, আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন।